জোনাকি আর আলো যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই সজীব তাদের কাছে এসে বলে, একটু অপেক্ষা করে যা তোরা, যাওয়ার আগে একটা ড্রামা তো দেখে যা। জোনাকি জিজ্ঞেস করে, কি ড্রামা দেখার কথা বলছো সজীব ভাই? চল, গেলেই দেখতে পারবি। জোনাকি ও আলো সজীবের সাথে যেতে লাগলো। বিয়ের আসরে বসেছিল সাজিদ এবং মায়া। মায়া আজ এত খুশি যে বলে বোঝাতে পারবে না। একে তো সাজিদের সাথে বিয়ে হচ্ছে, তার উপর বোনাস হিসেবে আলো জোনাকি আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মায়ের মনে হচ্ছিল আজ তার জীবনের সব থেকে খুশির দিন। এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করার আগে সজীব এসে বলে, অ্যাটেনশন প্লিজ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ এখানে কোনো বিয়ে হবে না। অনেক হিসাব নিকাশ নেওয়া বাকি, এখন সেই হিসাবই নেওয়া হবে। সাজিদ খুব রেগে যায় সজীবের এমন কথায়। দেলোয়ারা সজীবকে জিজ্ঞেস করে, এসব তুই কি বলছিস সজীব? আজ তোর ভাইয়ের বিয়ে আজকের দিনে, এ আবার কেমন কথা? এটা মজা করার সময় নয়। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। দাঁড়াও আম্মু, আগে আমার পুরো কথাটা শোনো। সাজিদ ভাইকে তার পাপের শাস্তি পেতে হবে। সজীবের কথা শুনে দেলোয়ারা হতবাক হয়ে যান। সাজিদ এবার উঠে এসে সজীবকে বলে, তোর এইসব নাটক বন্ধ কর। আমার বিয়ে দেখতে এসেছে সবাই, তোর নাটক দেখতে নয়। সজীব বাঁকা এসে বলে, তোমার বিয়ে? হা হা হা, এতগুলো মেয়ের সর্বনাশ করে এখন তুমি শান্তিতে বিয়ে করে নিজের জীবন অতিবাহিত করবে? সেটা তো হতে পারে না। মানে কি বলছিস এসব তুই সজীব? ঠিকই বলছি ভাইয়া, তোমার এই ভালো মানুষের মুখোশ আজ আমি সবার সামনে টেনে ছিঁড়ব। চলে এসো তোমরা। এক একে ৬-৭ জন মেয়ে সেখানে উপস্থিত হয়। সবার চোখে সাজিদের জন্য একরাশ ঘৃণা। সাজিদ তাদের সবাইকে দেখে চিনতে পারে। এরা প্রত্যেকেই সাজিদের সাথে সম্পর্কে ছিল। সাজিদ এদের সবার সর্বনাশ করে তাদের ছেড়ে দিয়েছিল। ভয়ে ঘামতে থাকে সাজিদ। সাজিদের ঘামর্ত মুখের দিকে তাকিয়ে সজীবের খুব হাসি পায়। আলো এসে সরাসরি সাজিদের মুখে থুতু দেয়। সবার সামনে আলো বলে, এই শয়তান পিশাচটা আজ অব্দি অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। মেয়েদের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের সাথে প্রতারণা করেছে। সজীব দেলোয়ার সামনে এসে বলে, আম্মু জানো, শুধু এই মেয়েদের নয়, ভাইয়া মোনালিসারও। সজীব দেলোয়ারাকে সব বলে। সব শুনে দেলোয়ারা স্তব্ধ হয়ে যায়। মোনালিসা তার বোনের মেয়ে হলেও তাকে নিজের মেয়ে ভাবতেও দেলোয়ারা। সেই মেয়েটার যে এত বড় ক্ষতির কারণ তার ছেলে, সেটাই তাকে পীড়া দিচ্ছে। সজীবের বাবা সব শুনে খুব রেগে যান। তার ছেলে যে এত খারাপ সেটা তার কল্পনাতেও ছিল না। সবার সামনে সাজিদের গালে থাপ্পড় মারে তার বাবা। এতক্ষণে পুলিশও এসে গেছে প্রতারণার মামলায় সাজিদকে গ্রেপ্তার করার জন্য। সাজিদের বাবা স্পষ্ট তাকে জানিয়ে দেয়, আজ থেকে তুই আমার কাছে মৃত। জীবনে কোনো দিন আর আমার সামনে আসবি না। বেঁচে থাকতে তোর ওই মুখ আর আমি দেখতে চাই না। সাজিদ সবাইকে অনুরোধ করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কেউ সাজিদের দিকে মুখ তুলেও তাকায় না। আলো সাজিদকে বলে, তুমি অনেক অন্যায় করেছো সাজিদ ভাই। এতদিন আমি ভাবতাম আমার জীবনের সব থেকে বড় ভুল আতিককে বিয়ে করা। এখন বুঝতে পেরেছি আতিককে বিয়ে করার মতো তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। এখন জেলে গিয়ে নিজের অন্যায়ের শাস্তি ভোগ করো। সাজিদ রক্তিম চোখে আলোর দিকে তাকায়। তার রাগে চোখে জানান দিচ্ছিল সে আলোকে সামনে পেলে তাকে মেরে ফেলতো। পুরো ঘটনায় হতবিহ্বল হয়ে গেছে মায়া। কোথায় সে ভেবেছিল আজ সাজিদের সাথে তার বিয়ে হবে, সে বউ হয়ে সাজিদের বাড়িতে পা রাখবে। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। পুলিশ সাজিদকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানে শেষ হয় আলোর জীবনের আরেকটি কালো অধ্যায়। আমাকে এভাবে আটকেও নাম্মু। আমি আগে থেকে জানতাম আমার জীবন এত সহজ হবে না। আমার জীবনে বিপন্ন আলোকবর্ষ পাড়ি দেওয়াই নিয়তি। সেখানে সুখ আশা করা হাস্যকর। আলোর কথা শুনে মালেকা বেগম বলেন, আমি তো বললাম তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। কয়লা ধুলে ময়লা কখনো যায় না আম্মু। আমার গায়ে যে কলঙ্ক লেগেছে সেটা কখনো দূর হবে না। এখানে থাকলে প্রতিনিয়ত আমাকে কটু কথা শুনতে হবে। তার থেকে ভালো আমি দূরে চলে যাই। আলোর কথাগুলো শুনে মালেকা বেগম কি উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না। সাজিদকে গ্রেপ্তার করা হয়েছে এটা জানার পরেও আলোকে নিয়ে কথা থামছে না। লোকজন এখনো মনে করে আলোর চরিত্র ভালো না। জসিম সাজিদের পক্ষে কথা বলতেও মানুষ দ্বিধাবোধ করছে না, অথচ আলোর পাশে গুটি কয়েক মানুষই শুধু আসে। মায়া আলো জোনাকির সব জামা কাপড় এনে বারান্দায় ফেলে বলে, তোরা দুই বোন চলে যা এই বাড়ি থেকে। তোদের দেখলে আমার মাথায় রাগ উঠে যাচ্ছে।
তোরা ইচ্ছে করে সাজিদ ভাইকে ফাঁসিয়ে আমাদের বিয়েটা বানচাল করেছিস। এখনই বেরিয়ে যা। এটা আমার বাড়ি, তাই কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত আমি নেব, তুমি না। আসাদুল করিমের উক্ত কথায় চুপ হয়ে যায় মায়া। আসাদুল করিম এগিয়ে আসে আলোর কাছে। আমি জানি এর আগে আমি তোকে অবিশ্বাস করেছিলাম। তখন পরিস্থিতি এমন ছিল যে তুই আমার মেয়ে। আমি থাকতে কেউ তোকে কিছু বলতে পারবে না। তুই কোথাও যাওয়ার কথা ভাবিস না, এখানেই থাক তোরা। তাদের কথার মাঝে জোনাকি বলে, সেটা হয় না আব্বু। তুমি মানুষের মুখের কথা বন্ধ করতে পারবে না। তাছাড়া আমি শুনছি আমাদের এক ঘরে করার কথা চলছে। আমি চাই না এমনটা হোক। আমাদের চলে যাওয়াই ঠিক হবে। তোমরা কোনো চিন্তা করো না, আমরা নিজেদের সামলে নেব। আসাদুল করিম, মালেকা বেগম তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেও আলো ও জোনাকি নিজেদের সিদ্ধান্তে অটল। অবশেষে আসাদুল করিম হার মেনে নিয়ে বলে, ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস। আমার কথা যখন শুনবি না তখন যা যেখানে ইচ্ছে। জোনাকি ও আলো নিজেদের জামাকাপড় তুলে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় মালেকা বেগম তাদের আটকান। মালেকা বেগম তাদের কাছে এসে বলে, আমি জানি আমি তোদের জন্ম দেইনি, তবু আমি তোদের মা আর তোরা আমারই সন্তান। যেদিন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম সেদিন তোদের মতো ফুটফুটে দুটো পরীকে দেখেছিলাম। জোনাকি একটু বড় ছিল, সে তো প্রথম প্রথম আমার কাছে আসতো না। আলো অনেক ছোট ছিল, 2 বছর হবে হয়তো। সেই ছোট মেয়েটাই প্রথম আমায় মা বলে ডেকেছিল। আলোর মাধ্যমে আমি মাতৃত্বের স্বাদ অনুভব করি। তোরা জানিস আমারও না অনেক ছোটবেলাতে মা মারা গিয়েছিল। তারপর আমার আব্বু আবার বিয়ে করেন। ছোটবেলা থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হয়েছিল। তিনি টাকার লোভে এক বিবাহিত ব্যক্তি মানে তোদের আব্বুর সাথে আমার বিয়ে দিয়ে দেন। প্রথমে আমি এই বিয়েটা নিয়ে মোটেই খুশি ছিলাম না, সব সময় রাগ হতো। তোদের মেয়ে হিসেবে পেয়ে সেই রাগ আমার চলে গিয়েছিল। নিজের সৎ মায়ের থেকে অত্যাচার পেয়ে আমার মনে যেরকম রাগ জমেছিল, আমি চাইনি এইরকম ক্ষোভ তোদের আমার প্রতি জন্ম নিক। আমি তো জানি মা না থাকলে পৃথিবী কত কঠিন, তাই তোদের মা হয়ে ওঠার চেষ্টা করি। জানি না আমি কতটা সফল, তবে আমি নিজের সর্বাত্মক চেষ্টা করেছি। কথাগুলো বলে মালেকা তাদের অপেক্ষা করতে বলে নিজের রুমে চলে যায়। নিজের জমানো সব টাকা এনে তিনি জোনাকির হাতে তুলে দেন। সাথে নিজের কান থেকে সোনার দুল খুলে দিয়ে বলেন, এগুলো নিয়ে যা, কাজে লাগবে। তোরা যেখানে থাকিস আমার সাথে একটু যোগাযোগ রাখিস, তাহলে আমি শান্তি পাবো। জোনাকি ও আলো মালেকা বেগমকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তারপর বিদায় নিয়ে চলে আসে। সজীব বাইরে দাঁড়িয়েছিল। আগামীকালই সে বিদেশ চলে যাবে। আলো আর জোনাকিকে যেতে দেখে বলে, এত রাতে কোথায় যাচ্ছিস তোরা? ঢাকায় যাচ্ছি, জীবনটা নতুন করে শুরু করতে। আলোর সহজ সরল উত্তর, যার বিপরীতে সজীব একগাল হেসে বলে, আমিও কাল বিদেশ চলে যাচ্ছি, মোনালিসাকে সাথে নিয়ে। মেয়েটা যে বেঁচে গেছে এটাই অনেক। ও যতই আমাকে ভুলে যাক, আমি ওকে ভালোবাসি এখনো, তাই ওর সাথে বাকি জীবন কাটাতে চাই। আলো মৃদু হেসে বলে, তুমি কত সহজে ক্ষমা করে দিতে পারলে। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। কথাটা বলে জোনাকির হাতে ধরে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে আলো।